আমরা আজকে চক্রবৃদ্ধি সুদ নিয়ে পড়াশুনো করব। আমরা যখন ব্যাংক থেকে কিছু পরিমাণ টাকা ধার নিই, কিছু দিন পরে ওই ধার নেওয়া টাকা ছাড়াও বাড়তি কিছু পরিমাণ টাকা পেমেন্ট করতে হয়। এই বাড়তি কিছু টাকার পরিমাণটাই হচ্ছে মোট সুদের পরিমাণ। কেমন? এই সুদ সাধারণত দুই প্রকার, একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদ কাকে বলবো? না, যদি সবসময় সুদটা শুধুমাত্র আসলের উপরেই নির্ণয় করা হয় তাকেই আমরা বলবো সরল সুদ। এক্ষেত্রে সাধারণত আসল নির্দিষ্ট থাকে, একই থাকে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে নির্দিষ্ট সময় অন্তর প্রাপ্ত সুদ, সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী পর্যায়ের জন্যে, পরবর্তী সময়ের জন্যে সেই সুদ আসলকে আসল হিসেবে ট্রিট করা হয়। পরবর্তী পর্যায়ের যে সুদটা ওই সুদ আসলের ওপরে নির্ণয় করা হলে সেই সুদকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলবো। আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল পি টাকার বার্ষিক 8% সুদের হারে এন বছরের সমূল চক্রবৃদ্ধি, এই পি ইন্টু 1+r/100 টাকা। এই সমূল চক্রবৃদ্ধি জিনিসটি কি? না, আসল যোগ চক্রবৃদ্ধি সুদ। তাহলে এন বছরের আসলটা থাকলো, তার সঙ্গে চক্রবৃদ্ধি সুদ মিলে মোট টাকার পরিমাণটাই এটা আমরা এখন একটু দেখে নেব কিভাবে হয়। দেখো, প্রথম বছরের আসল পি টাকা, প্রথম বছরে কিন্তু আসল পি টাকা। তাহলে এই প্রথম এক বছরের সুদ কত হবে? আমরা সেটা কিন্তু ওই সরল সুদের ফর্মুলা PRT/100 দিয়েই কষতে পারি। তাহলে দেখো, প্রথম বছরের আসল পি টাকা, তাহলে প্রথম বছরের R% সুদ, R% রেটে সুদ কত হবে? এখানেই দেখো আর পি, তাহলে আর টি এর জায়গায় 1 বছর, তাহলে কত হলো? এটা PR/100 টাকা। তাহলে 1 বছরের ওই পি টাকার উপরে সুদটা হলো PR/100 টাকা। তাহলে 1 বছর শেষে চক্রবৃদ্ধি সুদের নিয়মে কি হবে? আসল আর সুদটা যোগ হয়ে নতুন আসল তৈরি হবে। তাহলে আমরা এবার কি লিখতে পারি? দ্বিতীয় বছরের আসল, দ্বিতীয় বছরের আসল কি হয়ে যাবে? আসল যোগ সুদ P+PR/100 এত টাকা। তাহলে এখন দেখো, পি কমন নিয়ে নিলে 1+r/100 এত টাকা। এবার দেখো, তাহলে দ্বিতীয় বছরের আসল এই পরিমাণ হয়ে গেল, পিটা একটু বেশি হয়ে গেল এই পরিমাণটা। তাহলে এটাই আসল হিসেবে কাজ করবে দ্বিতীয় বছরের জন্য। তাহলে দ্বিতীয় বছরের R% সুদ, দ্বিতীয় বছরের R% সুদ কত হবে? না, এই আসলের ওপরে দেখো আমরা আবার করতে পারি যে কি, এটা পি আসল, আর টাইমটা কি? দ্বিতীয় কিন্তু 1 বছরের জন্য, /100। তাহলে এই R/100 একটু পাশে লিখলে এত কি হবে? টাকা। তাহলে এখন দেখো, তাহলে দ্বিতীয় বছরের শেষে তাহলে দ্বিতীয় বছরের শেষে সুদ আসল কত হবে? অ্যাকচুয়ালি সেটা তৃতীয় বছরের আসল তৈরি হবে। তাহলে দ্বিতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল কত হবে? দ্বিতীয় বছরে যে আসলটা কাজ করছিল এটা, আর তার সুদটা এটা, তাহলে সেই দুটো আমরা যোগ করে ফেলি। P × 1+r/100 প্লাস এটা কি? P × 1+r/100 আর এই r/100 ইন্টু r/100। তাহলে এখান থেকে এত কি হবে? টাকা। তাহলে এখান থেকে দেখো এই পরিমাণটা কমন নিয়ে নাও, P × 1+r/100 ইন্টু এখানে 1 থাকলো, এখানে r/100 এত টাকা। তাহলে দেখো এটা কি হয়ে গেল? হোল স্কয়ার এত টাকা। এখন দেখো, দ্বিতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কি হলো? P × 1+100 1 বছরের শেষে সুদ আসলে কত হয়েছিল? P × 1+r/100 1 বছরের শেষে পাওয়ার 1, 2 বছরের শেষে পাওয়ার 2। তাহলে আমরা যদি n বছর ক্যালকুলেট করি একই নিয়মে, তাহলে এইরকম বারে বারে আমরা তৃতীয় বছর, এটা অ্যাকচুয়ালি তৃতীয় বছরের আসল, একই রকমের কষতে থাকি। তাহলে n বছরের শেষে কি হবে? সেম এক্সপ্রেশন পাবো, P × 1+r/100 n।
যে সময় অন্তর অন্তর সুদ ক্যালকুলেট করে আসলের সঙ্গে যোগ করা হয় সেটাই সুদের পর্ব। এই সুদের পর্ব কিছু না বলা থাকলে ধরে নেওয়া যাবে 1 বছর। আবার এই সুদের পর্বটা 6 মাস ছাড়াও হতে পারে, আবার সুদের পর্বটা 3 মাস হতে পারে। 3 মাস ছাড়া ছাড়া সুদ ক্যালকুলেট করে আসলের সঙ্গে যুক্ত হবে। আমরা 6 মাস সুদের পর্ব হলে, 3 মাস সুদের পর্ব হলে কি হবে সূত্র, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। এখন আমরা অঙ্কে চলে। তাহলে দেখো, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত নির্ণয় করি। তাহলে এখানে দেখো, আসল পিটা আসল 30,000 টাকা লিখে নেব, সময় n 3 বছর, সুদের হার 8%, এখানে দেওয়া আছে 9%। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি যে ফর্মুলাটা আলোচনা হলো, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n এত টাকা। তাহলে এখন দেখো, এখানে p এর ভ্যালু কত, 30,000 টাকা। 30,000 টাকা ইন্টু 1 প্লাস 9 বাই 100 টু দি পাওয়ার 3 এত টাকা। তাহলে এখন এটা 30,000 টাকা ইন্টু 109, এটা লসাগু করো, 109 বাই 100 টু দি পাওয়ার 3, তাহলে 3 বার গুণ হবে এত টাকা। 30,000 ইন্টু 109 3 বার গুণ হবে, 2 শূন্য 4 শূন্য, 4 শূন্য কেটে ফেললাম। তাহলে এবার এটা গুণটা করে ফেলতে হবে, এত টাকা। তাহলে দেখো, 109 কে 3 বার গুণ করতে গিয়ে 109 ইন্টু 109 গুণ করলাম, 109 দিয়ে আবার গুণ করলাম, 3 বার গুণ হলো ইন্টু 3, তাহলে কি হলো, এত পরিমাণ। তাহলে কি পেলাম, 3885087 এত বাই 100 আছে, তাহলে এত টাকা। তাহলে কি হবে, দুটো প্লেস সরে আসবে দশমিক, 100 দিয়ে ডিভিশনের জন্য, 3885087 এত টাকা। তাহলে আমরা কি উত্তর লিখবো, অতএব চক্রবৃদ্ধি সুদ, এই যে অ্যামাউন্টটা বেরোলো, এটা কি অ্যামাউন্ট বলা হয় বা সমূল চক্রবৃদ্ধি। এর মধ্যে কি আছে, অরিজিনাল আসলটা আছে 30,000 আর চক্রবৃদ্ধি সুদটা আছে। তাহলে আসলটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কত পেলাম, 38,850.87 টাকা মাইনাস 30,000 টাকা, তাহলে এত টাকা। তাহলে ইকুয়াল টু, তাহলে কত পেলাম, বিয়োগফল 8,850.87 এত টাকা কেবলমাত্র চক্রবৃদ্ধি সুদ হিসেবে। আমরা পরবর্তী অঙ্ক দেখে নেব। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2,648 টাকা হবে, তা হিসাব করে লিখি। এখানে দেখো, আসলটাই আমাদের কোন আসলের, তাহলে আসলটাই নির্ণয় বিষয়। তাহলে আমরা ধরে নিলাম আসল পি টাকা, সময় এন কি বলেছে 3 বছর, আর সুদের হার 8%, দেখো 10%। তাহলে এবার দেখো, আমরা সমূল চক্রবৃদ্ধি কি পড়েছি, সমূল চক্রবৃদ্ধি সুদে আসলে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে তার থেকে আসল পিটা বাদ দিলেই দেখো চক্রবৃদ্ধি সুদ, এখানে দেখো 2,648 টাকা চক্রবৃদ্ধি সুদই দেওয়া আছে। তাহলে পি আসলটা বাদ দিলেই চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে অতএব প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা এই টাকাটাই কি 2,648। তাহলে এখন দেখো, পি আননোন আমরা বের করবো, 1 প্লাস 10 বাই 100 টু দি পাওয়ার 3 মাইনাস 1 2648। তাহলে এখানে দেখো একটা জিরো কাটলো, এটা কি হবে, 10 একে 11, 11 বাই 10 হোল কিউব মাইনাস 1 2648। এখানে দেখো 11 কে 3 বার গুণ করো, 1331 পাবে, 10 এর হোল কিউব 1000 পাবে, মাইনাস 1 সমান 2648। তাহলে দেখো, এখানে লসাগু করে বিয়োগ করলে কি হবে, ওপরটা p ইন্টু 331 বাই 1000 সমান 2648। তাহলে এখন দেখো, এটা 3 8 24, এটা দেখো 8 একে 8, এটা 8 দিয়ে কাটবে, তাহলে p কত পেলে, সমান 8000। তাহলে তোমরা উত্তর লিখবে, অতএব আসলের পরিমাণ 8,000 টাকা। আমরা আরো একখানা অঙ্ক করব, একই রকম অঙ্ক,
বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, কি দেওয়া আছে 31,492 টাকা 80 পয়সা হলে তা মানে ওই আসলটা হিসাব করে লিখি। তাহলে এখানে আসলটা আননোন, তাহলে আমরা ধরে নিলাম আগের মতোই আসলটা মনে করি পি টাকা, সময় এখানেও 3 বছরের কথা বলা আছে, সুদের হারটা এখানে 8%। তাহলে প্রশ্নানুসারে কি, তাহলে সমূল চক্রবৃদ্ধিটাই কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এই সমূল চক্রবৃদ্ধির পরিমাণটাই 31,492.80। এখন আর এর ভ্যালু 8/100 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 31492.80। তাহলে দেখো এখানে কি লিখতে পারি, এটা লসাগু করলে 108/100 হোল কিউব, এটা 3149280, দশমিক ওঠালে বাই 100। এখন দেখো এটা এদিকে গুণ আছে, ওদিকে কি হবে ভাগ হয়ে যাবে, পি ইকুয়াল টু 3149280/100 ইন্টু এটা 100টা উপরের দিকে যাবে, 100/108 3 বার হবে, এদিকের গুণটা ওদিকে ভাগ, তার মানে উল্টে গেল। এবার 100/108, এবার আমরা 100 কাটতে পারি, দেখবে এখানে যে সংখ্যাগুলো থাকে ঠিক বিভাজ্য হবে, মানে এই যে অ্যামাউন্টটা দেখবে, এই অ্যামাউন্টটা 31,492.80 যেটা ছিল 108 দিয়ে ভাগ করে দেখবে 29,160 পাচ্ছ। আবার 29,160কে 108 দিয়ে ভাগ করে দেখো কত পাবে, 270 পাবে। আবার এই 270কে দশমিকে ভাগ মিলবে, 108 দিয়ে ভাগ করো 2.5 পাবে। তাহলে এখানে দেখো এখানে 2.5 ইন্টু 10,000, তাহলে কত পাবে 25,000। তাহলে তোমরা উত্তর লিখবে, অতএব নির্ণয় আসলের পরিমাণ 25,000 করবো। বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। আমাদের এখানে আসল দেওয়া আছে পি সমান 12,000 টাকা, সময় 2 বছর, এবং সুদের হার আর পার্সেন্ট কত দেওয়া আছে না 7.5%। তাহলে এখানে আমরা সরল সুদ কষে নেব, কি ফর্মুলা আমরা জানি, PRT/100, PRT/100। তাহলে 12,000 ইন্টু সুদের হার 7.5, তাহলে 7.5 থেকে আমরা নিচে 10 লিখতে পারি, টাইমটা কত, টাইমটা 2 বছর, 7.5টাকে পয়েন্ট উঠিয়ে নিচে 10। তাহলে এখন দেখো 1 2 3, 3টে শূন্য আমরা কেটে ফেললাম, তাহলে 75 ইন্টু 2 150, 12 1800 টাকা, এত টাকা। তাহলে সরল সুদের পরিমাণ এত টাকা। এবার সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এত টাকা হবে, তাহলে পি এর ভ্যালু 12,000 টাকা, 1 প্লাস আর 7.5/100 টু দি পাওয়ার 2 ইয়ার্স, সময় এত তাহলে টাকা হলো। তাহলে ইকুয়াল টু, এখানে দশমিক ওঠালে নিচে একটা 10 হোল স্কোয়ার, 25 3 25 75 4 25, তাহলে এটা কত হবে 43 এত টাকা। তাহলে 12,000 টাকা ইন্টু 43 বাই কত হবে 40 এর হোল স্কোয়ার, তাহলে 43/40 দুবার গুণ করলাম, এখানে দেখো 4 10 40, 3 43, তাহলে দুটো শূন্য কেটে দাও, 4 30, তাহলে এটা 15, এটা 2, তাহলে তোমরা এই গুণটা করতে হবে 43 ইন্টু 43 ইন্টু 15। তাহলে দেখো আমরা 43 গুণ 43 পেলাম, ইন্টু 15 তোমরা গুণ করে দেখবে 27735। এবার ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ করো, কি পেলাম আমরা 13,867.50 এত টাকা।
তাহলে দেখো আমরা এটা সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ, এটা সমূল চক্রবৃদ্ধি সুদ আসলে, তাহলে 13,867.50 থেকে বিয়োগ দেব আসলটা কত ছিল 12,000 এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 12,000 বিয়োগ দিয়ে দিলে 1,867.50 টাকা। তাহলে এটা কি পেলাম? চক্রবৃদ্ধি সুদ। দেখো অটোমেটিক্যালি সুদের উপরে সুদ ক্যালকুলেট হয় বলে চক্রবৃদ্ধি সুদে এখানে বাড়তি সুদ পেয়েছি, বাড়তি চক্রবৃদ্ধি সুদ হয়েছে। এখানে যেখানে সরল সুদ 2 বছরে 1800 টাকা, এখানে কিন্তু 1867.50 টাকা চক্রবৃদ্ধি সুদ বেশি পেয়েছি। তাহলে আমার কোশ্চেন ছিল চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছি? 1,867.50 বিয়োগ সরল সুদ কত পেয়েছিলাম? 1800 টাকা। তাহলে দুটোর অন্তর কত হবে? দেখো 67.50 টাকা। তাহলে তুমি সরল সুদের বদলে 12,000 টাকা তুমি যদি চক্রবৃদ্ধি সুদের রাখো, 2 বছরের মধ্যেই তুমি 67 টাকা 50 পয়সা বাড়তি পাবে। আমরা আরো একখানা অঙ্ক দেখে নেব। বার্ষিক 9% সরল সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা হলে ওই টাকার পরিমাণ হিসেব করে লিখি। তাহলে ওই টাকা মানে আসলটা কত? আসলটা আননোন, তাই আমি লিখে নিয়েছি, মনে করি আসল পি টাকা। সময় এখানে কি বলছে? 2 বছরে। আর সুদের হার 8%টা 9%। তাহলে সরল সুদটা বের করব। সরল সুদের আমরা কি ফর্মুলা জানি? সরল সুদ ইকুয়াল টু PRT বাই 100 টাকা। তাহলে পি কত এখানে আমরা জানি না, আর 9% টিটা 2 বছর বাই 100 এত টাকা। তাহলে ইকুয়াল টিন পি বাই 100 এত টাকা। তাহলে সরল সুদটা আমাদের বেরিয়ে গেল। এবার চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি কি জানি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে এন এর জায়গায় আমরা বা এন মাইন, এবার তার থেকে আসলটা বাদ দিলে এই যে পি এত টাকাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। তাহলে এবার ভ্যালুগুলো পি কমন নিয়ে নিতে পারি, ভ্যালুগুলো বসিয়ে দেব। 1 প্লাস 9% হোল স্কোয়ার মাইনাস 1 এত টাকা। তাহলে এটা কি চক্রবৃদ্ধি সুদ? আসলটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে এটা থাকে চক্রবৃদ্ধি সুদ শুধু। তাহলে এখন দেখো এবারে আমরা কি করব? পি ইন্টু এটা লসাগু করলে 109 বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1 এত টাকা। তাহলে পি ইন্টু 109 হোল স্কোয়ার, দেখো তোমরা করে দেখো 109 হোল স্কোয়ার 11881 বাই 10,000, 100 হোল স্কোয়ার 10,000 মাইনাস 1 এত টাকা। তাহলে এখন দেখো এটা আবার লসাগু করে বিয়োগ করো, 10,000 বিয়োগ হলে পি ইন্টু কি হবে? এটা 1881 বাই 10,000 এত টাকা। এবার দেখো প্রশ্ন অনুসারে, আচ্ছা এবার কি বলছে প্রশ্ন অনুসারে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, অতএব সেই অন্তরটাই 129 টাকা 60 পয়সা। অতএব প্রশ্ন অনুসারে তাহলে এবার লসাগু হবে 10,000 আর লসাগু করে কি হবে? এটা পয়েন্ট ওঠালে দুটো শূন্য, তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 81 পি বাই 100 ইকুয়াল টু 12960 বাই 1। এখন দেখো এই 81 দিয়ে এই ডান দিকটা ভাগ দাও, ভাগ দিলে দেখবে এটা 16 হচ্ছে, 16 এটা 0। তাহলে দেখো এখানে পি ইকুয়াল টু কি লিখতে পারবো? তাহলে 16,000, তাহলে 16,000 টাকা। তাহলে তোমরা নিচে অবশ্যই উত্তর লিখবে, আমার জায়গা নেই নিচে, যে নির্ণেয় আসল হলো 16,000 টাকা। তাহলে আজকের মতো তোমাদের নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পারলে। আমরা পরের দিন সুদের
পর্ব কি জিনিস, সুদের পর্ব 6 মাস 3 মাস হলে সেক্ষেত্রে অঙ্ক কিভাবে করব, বা সুদের হার পরিবর্তন ঘটলে প্রতি বছরে সেরকম হলে কিভাবে অঙ্ক করব, আমরা পরবর্তী ক্লাসে করব। আজকের মতো সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা শেষ করলাম।